হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প বস্তির মেয়ে মাফিয়ার ক্রাশ। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পর্ব ৮। তখনই রবি রকির পায়ে গুলি করে। এতে করে জাফর ইকবাল কিছু বলতে যাবে, তার আগেই রানা থামিয়ে দেয়। অন্যদিকে রকি তো চিৎকার করতেই থাকে। আ আ রকির চিৎকার সহ্য করতে না পেরে জাফর ইকবাল রকিকে নিয়ে বেরিয়ে যায়। জাফর বের হয়ে যাওয়ার পর কাজটা কিন্তু ঠিক করলি না। কাজটা ঠিক হয়েছে নাকি ভালো হয়েছে তা কিন্তু তুই ভালো করেই জানিস, সেজন্য একদম এর মধ্যে কথা বলতে আসিস না। দেখ, ওরা আমার মেহমান। আসি তাহলে। মেহমান বলে 2বার মাফ করেছি। উঁচু গলায় কথা বলার পরও তৃতীয়বার ক্ষমা করা যায় না। সি ইউ। সি ইউ। ওরা দুজনই দুজনের রাস্তা ধরে যেতে থাকে। রানা, জাফর ওরা দুজন মিলে রকিকে নিয়ে চলে আসে হসপিটালে। ওরা ওখানে ডক্টর দেখায়। ডক্টর অপারেশন করতে থাকে। এদিকে জাফর ও রানা কথা বলতে থাকে। তোমার ছেলেকে এত চুপ থাকতে বলছি, তা তো তোমার ছেলে থাকলোই না। তাই বলে কি আপনি ওই ছেড়ে দিবেন? কখনোই না। তবে ওখানে রুলস অনুযায়ী আমি ওই রবি ছাড়া বাহিরের কেউ কথা বলার অধিকার নেই। তাছাড়া কি দরকার ছিল এত বড় বড় কথা বলার? তাছাড়া ওকে জানে মারেনি, এটাই অনেক বড় কথা। আচ্ছা বাদ দাও, এখন আমার ছেলেটা ঠিক থাকলে হয়। কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আবির, রবি ও আকাশ চলে আসে আস্তানায়। ওখানে ওরা কথা বলে। দেখলেন বস, এখানকার নিয়ম। তা তো দেখলাম, কিন্তু ওর পায়ে গুলি না করে একদম মেরে ফেললেই ভালো হতো। কেন বস? কারণ আমি ও দুজনকে মারার জন্য এখানে এসেছি। কি বলছেন? কি বস? ঠিকই বলেছি। তার যে কথাটা বলার ছিল, এখন ওদের দুজনকে কি করে মারা যায় তা নিয়ে ভাবতে হবে। কিন্তু বস, ওর আস্তানায় বা ওর এলাকায় গিয়ে মারা সম্ভব না। যদি মারতে হয় বাইরে থেকে লোক দিয়ে মারতে হবে। ভেতরের লোক কেন পারবে না? ওরা তো আপনাকে দেখে ফেলেছে, তাই আপনারা শুধু শুধু ওখানে গিয়ে আর ভেজাল করবেন না। তাছাড়া আরও একটা কথা বলার ছিল। ওই কথাটা হচ্ছে, আপনি চাইলে আমি কিছু লোক পাঠাবো গোপনে। যদি ধরা পড়েই যায় তাহলে সমস্যা সৃষ্টি হবে। তাহলে চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা তো করবই। তার সাথে দরকার হলে বাংলাদেশ থেকে আরো কিছু মাফিয়া হেঁটে এনে ওদের আনাবো। তাহলে তো ভালোই হবে, এদের কেউ চিনতেও পারবে না। আমি ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। ঠিক আছে বস। আমি ওদের আনার ব্যবস্থা করতেছি, তার সাথে তুমি ওদের থাকার ব্যবস্থা করো। এইদিকে আকাশ ও রবি মিলে ওরা যেভাবে প্ল্যান করে চলছে, ঠিক তেমনি জাফর ও রানা ওরা দুজনও একইভাবে লোক আনার ব্যবস্থা করতে থাকে। ঠিক আছে, তাহলে তাই করুন। আপনি ওই দেশ থেকে লোক আনার ব্যবস্থা করেন, তাহলে ওই রবি আর বাকি দুজনের অবস্থাই খারাপ করে ছাড়বো। আগে আমার ছেলেটা ঠিক হোক, তারপর আমি ওই লোকটার খেল শেষ করব। কিছুক্ষণ পর ডক্টর বের হলো। ডক্টর বের হয়ে আপনার ছেলের পায়ে অনেক বড় ঝামেলা হয়েছে বুলেট বের করতে। পায়ের কিছু হাড় কাটতে হয়েছে, সেজন্য ওনাকে পঙ্গু হাঁটতে হবে। তবে কিছু সিস্টেম আছে, ওইগুলো করলে উনি হাঁটতে পারবে। তাহলে দেরি না করে ওটা আনিয়ে নিন। ঠিক আছে। ডক্টর চলে যায়। জাফর রানাকে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ডক্টর সব রকম ব্যবস্থা করে বের হয়। রকিকে বেডে শিফট করা হয়। রকি ওর মতো করে শুয়ে আছে। কিছুক্ষণ পর ওরা বাড়িতে চলে আসে, রকিকে ওখানে একা রেখে। অন্যদিকে আকাশ দেশে কল দিয়ে জানিয়ে দেয় সব মাফিয়াকে ওরা যেন তাড়াতাড়ি করে এখানে আসার ব্যবস্থা করে। অন্যদিকে জাফরও ওর লোকদের আসার জন্য বলে। 3 দিন পর জাফর রানাকে নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটালে আসার পর দেখে রকি এখনো শুয়ে আছে। রকির কাছে ওর বাবা যায়। বাবা, আমার পা। তোর কিছু হবে না, পায়ে কিছু সমস্যা, সেজন্য এই রডের সাহায্যে তোকে কয়েকটা মাস হাঁটতে হবে, এভাবে তুই ঠিক হয়ে যাবি। তা ওই লোকটা কি বেঁচে আছে? ওটা কোনো সাধারণ মাফিয়া না, বুঝলে? পুরো আমেরিকা শহরে অর্ধেক রাজত্ব ও করে, বাকি অর্ধেক আমি। তাই ওর হিসেব বুঝতে হবে। তাছাড়া আমি ওর এরিয়ায় ঢুকতে পারবো না। যদি যাই তাহলে আমার জন্যই সমস্যা। তাহলে কি করব এখন?
এইভাবে চুপ করে কি বসে থাকবো? চুপ করে থাকবো কেন? দেশের থেকে লোক আনবো, ওদের দিয়ে সবটা করাবো আমরা, যাতে করে কোনো অসুবিধা না হয়। আপনার লোকেরা করলে সমস্যা কি? জাফর, তোমার ছেলে তো এমনই, বেশি বুঝে। একবার তো জানের বদলে পা গিয়েছে, এবার দেখবে প্রাণটাই চলে যাবে। ওই তুই চুপ থাকতে পারছিস না? তোর জন্য কিছু করতেও পারি না, চুপ করে থাক, বুঝলি? রকি চুপ হয়ে যায়। অন্যদিকে ওরা প্ল্যান করতে থাকে। এইদিকে দিন যতই যাচ্ছে আকাশের পরীক্ষার সময় আরও আসতে থাকে। আর 18 দিন বাকি আছে। অন্যদিকে ইরা আকাশকে কল দেয়। কি হয়েছে তোমার? তুমি তো পড়ার সময় মোবাইল নিয়ে বসো না? কয়েকটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, সারাক্ষণ জানালা দিয়ে তাকিয়ে থাকে আমার দিকে, রাস্তার ওই পাশে থেকে। ওদের জ্বালায় তো পড়তেই পারছি না। কোনো টেনশন নিও না, কিছুক্ষণ পর দেখবে ওরা এখানে নেই। সত্যি বলছো? হ্যাঁ, তাহলে তুমি পড়তে থাকো। ইরা পড়তে থাকে। অন্যদিকে আকাশ কাউকে কল দিয়ে সবটা বলে। 10 মিনিট পর ওই ছেলেগুলো ওখান থেকে উধাও হয়ে যায়। ওদের না দেখতে পেয়ে ইরা আবারও আকাশকে কল দেয়। ওরা কোথায় গেল? ওরা বলতে কারা? যারা আমার বাসার সামনে ছিল, ওই ছেলেগুলো। ওদের যেখানে যাওয়ার গিয়েছে, তোমাকে টেনশন করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে পড়ছি, কাল পরীক্ষা আছে। ঠিক আছে। ইরার সাথে কথা বলে আকাশ ওর কাজ করতে থাকে। কিছুক্ষণ পর আকাশ নিজের কাজ করতে থাকে। কিভাবে কি করতে হবে না হবে এই সব কিছু নিয়ে প্ল্যান করতে থাকে। বস, সবটা তো বুঝলাম, কিন্তু ওই জাফরের সাথে আপনার শত্রুতা কেন তা তো বুঝতে পারলাম না। তুমি সবটা বুঝবে না। তাছাড়া জাফর আমাকে শুধুমাত্র ওর ছেলেকে মেরেছি এই কারণে আমাকে শত্রু মনে করে। এর বাইরে আমি যে কি তা এখনো জানে না। তাহলে তো ভালোই, ওই জাফর আপনাকে তাহলে চিনে না। না, এখন যে কথাটা বলার ছিল, রানা ও ওর লোকের বিষয়ে আমাকে কথা বলতে হবে। আপনি আমাকে একদিন সময় দিন, আমি আপনাকে সব তথ্য এনে দেব। তাড়াতাড়ি দিও। ওই জাফর ও হয়তো ওর লোকদের এখানে নিয়ে আসবে, তাই এদেশেই ওদের মেরে ফেলতে হবে, যাতে করে ওরা দেশে গিয়ে আমার কোনো ক্ষতি করতে না পারে। চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। কিন্তু ভয় হচ্ছে ওই রানাকে নিয়ে। আমি ওর এরিয়ায় ঢুকলে সমস্যা পড়ে যাব। চিন্তা করো না, আমি যতটা সম্ভব সব ম্যানেজ করে যাব। তাছাড়া ওরা আবিরকে দেখেছে, আমাকে তো দেখেনি। এটা তো গুড পয়েন্ট। গুড পয়েন্ট। তবে আরও একটা দিক দিয়ে সমস্যা, সেটা হলো মাস্ক খুলে নিলে জাফর ও রকি আমাকে চেনে যাবে। তবুও কোনো সমস্যা নেই বস। তাছাড়া আপনি আমার বস, এই কথা না জানলে কোনো সমস্যা হবে না। তাই চিন্তা করতে হবে না। এখন যে কাজটা করতে হবে তোমাদের, সেটা হলো আমি হসপিটালে যাব আমার মুখ চেঞ্জ করে। সেটা কি করে? মাস্ক চেঞ্জ করলে তো আমাকে ওরা চিনতেও পারবে না, তাই টেনশন করতে হবে না। আমি আজ রাতের মধ্যে রকিকে উপরে পাঠানোর ব্যবস্থা করব। তা বস, আমি কি আসবো আপনার সাথে? আসতে হবে না। তাছাড়া আমি ওখানে একা একা যাব, যাতে করে কেউ সন্দেহ করতে না পারে। তাছাড়া তোমাদের যা বলেছি তা নিয়ে তোমাদের কাজ করতে থাকো। আমি রাতে ওই রকির শেষ দিন করে ছাড়বো। আমি দরকার হলে হসপিটালের আশেপাশে কিছু লোক রেখে দিব, যাতে করে আপনাকে সহযোগিতা করতে পারে। তার প্রয়োজন হবে না। রাতের বেলায় বেরিয়ে পড়ে আকাশ। ওখানে হসপিটালে ঢুকে যায়। অনেক কিছুর পর রকির বেড নাম্বার সংগ্রহ করে। সেজন্য খুব সতর্কতার সাথে রুমের দিকে যেতে থাকে। দরজা খুলে তাকিয়ে দেখে। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পার্টে, ততক্ষণের জন্য বিদায়।